আজ আমরা 12 নম্বর যে অঙ্কটা আছে সেটা করব। কি বলেছে, আমার মামা 1000 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন। তো মানে 1000 টাকার নোট নিয়ে চেক নিয়ে গেছে, দিয়ে যে ব্যাংকে গিয়েছে সেই ব্যাংক থেকে এই 1000 টাকার নোটটা ভাঙাবে। ঠিক আছে, দিয়ে কী বলছে, তিনি কয়েকটি 5 টাকার নোট ও কয়েকটি 10 টাকার নোট পেলেন। মানে ওই 1000 টাকার নোটটা, মানে 1000 টাকার নোটটা চেকটা নিয়ে গিয়ে মানে ব্যাংকে নিয়ে গেছে। ওই ব্যাংক থেকে দিয়ে কী করছে না, ওনাকে 5 টাকার নোট দিয়েছে আর 10 টাকার নোট কিছু দিয়েছে। ঠিক আছে, দিয়ে বলেছে কি, যদি মামা মোট 137টি নোট পেয়ে থাকেন, তার মানে কি 137টি যে নোটটা পেয়েছে তার মধ্যে কি ঢুকে আছে, এর মধ্যে ঢুকে আছে দুটো, একটা হচ্ছে 5 টাকার নোট আর একটা কি 10 টাকার নোট। এই দুটো টাকার নোট ওর মধ্যে ঢুকে আছে। এবারে 5 টাকার নোটের সংখ্যা কত সেটাও জানি না, আর 10 টাকা নোটের সংখ্যা কত সেটাও কিন্তু জানি না। দিয়ে কী করতে বলেছে এখানে, যদি মামা 137টি নোট পেয়ে থাকেন তাহলে কতগুলি 5 টাকার নোট পেলেন। তার মানে কি এই 137-এর মধ্যে কতটি 5 টাকার নোট পেয়েছে, মানে এতটি নোট আছে, 137টি মোট নোট পেয়েছে কিন্তু। এবার এই 137টির মধ্যে 5 টাকার নোটের সংখ্যাও আছে, 10 টাকার নোটের সংখ্যাও আছে। এবার আমাকে কিন্তু বের করতে বলেছে যে 5 টাকার নোটের সংখ্যা কত, এটা আমাকে চেয়েছে। এবার আমি 5 টাকার নোটের সংখ্যা যেহেতু আমি ধরতে বলেছে, মানে আমি জানি না কত, তাহলে আমি কি ধরবো, 5 টাকার নোটের সংখ্যা যদি এক্স ধরি তাহলে 10 টাকার নোটের সংখ্যা কত হবে, কী করে বের করবো। বলেছিলাম আমি এই 137টা দুটো মোটের যোগফল, মানে 5 টাকার নোটের সংখ্যাও আছে এর মধ্যে আবার 10 টাকা নোটের সংখ্যাও আছে। তার মধ্যে যদি আমি একটা জানি তাহলে কি করব, সে একটা যদি জানি তাহলে ওটা কি করব, 137 থেকে বাকিটা যদি, মানে 137 থেকে যেটা আমি জানি, মানে 5 টাকা নোটের সংখ্যা জানি, ওটা আমি যদি বিয়োগ করে দিই তাহলে কি পাবো, আমি 10 টাকা নোটের সংখ্যা পেয়ে যাব। বোঝা হলো কি বলতে চাইলাম আমি আবার বলছি, এটা বললাম যে মোট 137 টাকার নোট পেয়েছে, আর এই 137 টাকার নোটের মধ্যে 5 টাকার নোটের সংখ্যা ঢুকে আছে, আবার 10 টাকার নোটের সংখ্যাও ঢুকে আছে। ঠিক আছে, তাহলে আমি তার মধ্যে আমাকে বের করতে কি বলেছে অঙ্কে, যে 5 টাকার নোটের সংখ্যা কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে 5 টাকার নোটের সংখ্যা আমি এক্স ধরে নিলাম, তাহলে আমি একটা 5 টাকার নোটের সংখ্যা আমি কি ধরলাম, এক্স ধরলাম। তাহলে 10 টাকার নোটের সংখ্যা কত হবে, 10 টাকার নোটের সংখ্যা কি বলেছিলাম, যে মোট যেটা থাকবে সেখান থেকে যেটা আমি জানি, এখানে 5 টাকার নোটের সংখ্যা আমি ধরে নিয়েছি কি এক্স, তাহলে ওই 137 থেকে মানে মোট যেটা নোট ছিল সেখান থেকে যদি এক্সটা মানে 5 টাকার নোটের সংখ্যা বাদ দিয়ে দিই, তাহলে বাকি কি থাকছে পড়েছে, বাকি 10 টাকার নোটের সংখ্যা পড়ে থাকছে, তাই না। তাহলে আমরা খুব সহজে ওটা বের করবো। তাহলে কি পেলাম, ওখানে আমি পেলাম হচ্ছে 137 মাইনাস এক্স। এটা কি, এটা হচ্ছে 10 টাকার নোটের সংখ্যা। তাহলে আমি 5 টাকার নোটের সংখ্যা কত পেলাম, এক্স পেলাম, আর 10 টাকার নোটের সংখ্যা কত পেলাম, 137 মাইনাস এক্স পেলাম। ঠিক আছে, তাহলে প্রথমে ধরে নিই, যে ধরি 5 টাকার নোটের সংখ্যা সমান এক্সটি, কারণটা আমি এটা ধরে নিলাম এক্সটি। তাহলে 5 টাকার নোটের সংখ্যা এক্সটি, তাহলে 10 টাকার নোটের সংখ্যা কত হবে, বললাম কি মোট যেটা পাবো, আমি মোট দিয়ে দিয়েছি 37, সেখান থেকে আমি যেটা জানি, মানে 5 টাকার নোটের সংখ্যা জানি, সেখান থেকে কী করবো, বিয়োগ করে দেবো, তো আমি 10 টাকার নোটের সংখ্যা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে 137 থেকে আমি বিয়োগ করবো কোনটা, যেটা আমি জানি 5 টাকার নোটের সংখ্যা জানি, তাহলে ওটা আমি বিয়োগ করে দেবো, মাইনাস এক্স এত টি। ঠিক আছে, এটা আমি কি পেলাম, 5 টাকা নোটের সংখ্যা পেয়েছি কিন্তু, আর 10 টাকার নোটের সংখ্যা পেলাম। এটা মানে কতটি সংখ্যা আছে সেটা আমি, মানে কতটি 5 টাকার নোট আর কতটি 10 টাকার নোট, কতটি আছে সেটা আমি এখানে পেলাম। এবার তাহলে 5 টাকার নোটের সংখ্যা যদি এক্স হয়, তাহলে 5 টাকা নোটের পরিমাণ কত হবে, মানে একটা তারপর আমি এক্সাম্পল নিই, তাহলে খুব সহজ হবে। দুটি হচ্ছে 10 টাকার নোট আছে, দুটি 10 টাকার নোট আছে, কি বললাম, দুটি 10 টাকার নোট আছে। তাহলে আমার কাছে কত টাকা আছে, কি করব না, এই 2 দিয়ে 10কে কী করবো, গুণ করলে আমি পেয়ে যাব, মোট 20 টাকা আছে, তাই না। দুটি 10 টাকার নোট আমার কাছে, মানে দুটি 10 টাকার নোট যদি আমার কাছে থাকে
তাহলে 2কে যদি আমি 10 দিয়ে গুণ করি আসবে তাহলে কত, 20 টাকা। এই টাকাটা আমার কাছে আছে, তাই না? একইভাবে যদি 5টি 50 টাকার নোট আছে, কতটি, 5টি, আমার কাছে 5টি 50 টাকার নোট আছে, তাহলে কতটি মোট, মানে কত মোট টাকা আছে আমার। তাহলে এই 5 দিয়ে 50কে যদি আমি গুণ করে দিই তাহলে কিন্তু আমি মোট কত টাকা আছে, মানে আমার কাছে টাকার পরিমাণ কত টাকা আছে সেটা কিন্তু পেয়ে যাব। তাহলে এখানে 5 টাকার নোটের সংখ্যা কতটি ছিল, এক্সটি। তাহলে 5 টাকার নোটের সংখ্যা কিন্তু, মানে 5 টাকার নোটের সংখ্যা যদি এক্সটি হয় তাহলে আমার কাছে মোট ক টাকা আছে, এই 5 টাকার সঙ্গে, মানে 5-এর সঙ্গে কার গুণ করবো, এক্সের গুণ করবো, যেটা একটু আগে বললাম যে, বা এরকম করে বলতে পারি যে 10 টাকার নোটের সংখ্যা আছে 2টি, 10 টাকার নোটের সংখ্যা আছে 2টি, তাহলে আমার কাছে মোট কত টাকা আছে, তাহলে 10 সঙ্গে 2 গুণ করবো, 10 দুগুণা 20, 20 টাকা আছে আমার কাছে, খুব সহজে বলতে পারবো। একইভাবে যদি আমি বলি যে 50 টাকার নোটের সংখ্যা 2টি আছে, 50 টাকার নোটের সংখ্যা কতটি, 2টি, 50 টাকার নোটের সংখ্যা যদি 2টি হয় তাহলে আমার কাছে মোট কত টাকা আছে, তাহলে 50কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 100 হয়, তাহলে আমার কাছে মোট 100 টাকা আছে। বোঝা যাচ্ছে? তাহলে আমি বলতে চাইছি এটাই, যেখানে 5 টাকার নোটের সংখ্যা কতটি, এক্সটি, তাহলে মোট ক টাকা আছে, তাহলে এই 5-এর সঙ্গে এক্সের কী করবো, গুণ করে দেবো খুব সহজে। তাহলে শর্তানুসারে তাহলে 5 টাকার নোটের সংখ্যা এক্সটি পেয়েছি, তাহলে মোট ক টাকা আছে, তাহলে 5-এর সঙ্গে এক্স গুণ, মানে 5x। 10 টাকার নোটের সংখ্যা কতটি আছে, 137 মাইনাস এক্স, তাহলে 10 টাকার নোটের সংখ্যা যদি 137 মাইনাস এক্সটি থাকে তাহলে মোট ক টাকা আছে, তাহলে এখানে 10-এর সঙ্গে কার গুণ করবো, 137 মাইনাস এক্সের, তাই না? তাহলে 10 ইন্টু 137 মাইনাস এক্স। বোঝা যাচ্ছে কি বলতে চাইলাম আমি? তাহলে এই যে মোট টাকাটা পেলাম তাদেরকে যদি আমি যোগ করি, এই যোগফলটা কার সঙ্গে সমান হবে, আমি যে টাকাটা আমি ব্যাংকে নিয়ে গিয়েছিলাম, আমি মানে যে চেকটা আমি ভাঙিয়েছি, আমি মোট ক টাকার চেক ভাঙিয়েছি, আমি 1000 টাকার চেকটা ভাঙিয়েছি, তাহলে 1000-এর সঙ্গে কী হবে, সমান হবে। কারণ এই দুটোর যোগফল তবেই তো 1000-এর সঙ্গে সমান, তাই না? 1000-এর নোটটা নিয়ে গেছিলাম ব্যাংকে, দিয়ে আমি 5 টাকা নোটের সংখ্যা পেয়েছি আর 10 টাকা নোটের সংখ্যা পেয়েছি, দিয়ে মোট কত টাকা পেয়েছি, 137 টাকা নোট পেয়েছি, তাই তো, সরি 137টি নোট পেয়েছি আমি। বোঝা যাচ্ছে? তাহলে এরকম করে তাহলে মোট টাকা কত পেলাম আমরা, 1000, মানে 5x প্লাস 10 ইন্টু 137 মাইনাস এক্স, তাদের যে যোগফলটা হচ্ছে 1000-এর সঙ্গে সমান হবে, তাহলে মোট টাকার সঙ্গে সমান হয়ে যাবে। বা তাহলে 5x, এবার আমি গুণ করছি, তাহলে 10-এর সঙ্গে যদি 137 গুণ করি তাহলে 100, মানে 1370 মাইনাস কত, 10x হয়ে যাবে, সমান কত হবে, 1000। বা আমি কার মান বের করবো, এক্সের মান, তাহলে 5x থেকে যদি আমি 10x বাদ দিই তাহলে দাঁড়াবে কত, মাইনাস 5x, সমান এই 1370টাকে ডান দিকে নিয়ে যাচ্ছে, তাহলে কত আছে, এখানে 1000 আছে, মাইনাস এখানে এর আগের জন্য প্লাস, এদিক গেলে কী হবে, মাইনাস, তাহলে 1370 বিয়োগ করবো, তাহলে কত, মাইনাস 5x থাকলো, আর এটা যদি বিয়োগ করে কত আসবে, মাইনাস 370, দুই দিক থেকে মাইনাস কেটে গেল, ঠিক আছে? তাহলে বা আমি এক্সের মান করবো, এক্সের সঙ্গে 5টা কী আকারে আছে, গুণ, এদিকে গেলে ভাগ, তাহলে 370/5, 5 দিয়ে কাটছে, 5 দিয়ে কাটতে হচ্ছে 5 7 হচ্ছে 35 আর 4 5 20, মানে কত পেলাম, 74টি। আমি এক্স কী ধরেছিলাম, এক্স হচ্ছে 5 টাকা নোটের সংখ্যা, আমার তো 5 টাকা নোটের সংখ্যা বের করতে বলেছি, তাহলে অতএব দিয়ে কী লিখবো, 5 টাকা নোটের সংখ্যা কতটি, 74টি, তাহলে অতএব দিয়ে লিখবো কি, অতএব দিয়ে 5 টাকার নোটের সংখ্যা 74টি। বোঝা গেল? খুব সহজ অঙ্ক এটা। 13 নম্বর যে অঙ্কটা, দেখে মনে হচ্ছে খুবই বড়, কিন্তু অঙ্কটা সহজ আছে, বুঝতে পারলে খুবই সহজ, ঠিক আছে? না বুঝতে পারলে সবই কঠিন লাগে, তাহলে খুব ভালো করে বুঝে সবাই কি বলতে চাইছে অঙ্কতে। প্রথমে বলেছে কি, আমাদের গ্রামের সালেম চাচা সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণ করার পর তার সঞ্চয়ের 1/2 দিয়ে একটি বাড়ি কেনেন। কি বলেছে, যে সালেম চাচা সরকারি চাকুরি থেকে যখন অবসর গ্রহণ করলো, ঠিক আছে, তার সঞ্চয়, মানে যে টাকাটা ও সঞ্চয় করে রেখেছিল, কে, সালেম চাচা যে টাকাটা সঞ্চয় করে রেখেছিল তার 1/2, তার 1/2 মানে কত, 1/2, মানে যে সঞ্চয় করেছে তার 1/2 অংশ দিয়ে কি কিনেছে, বাড়ি কিনেছে। এবার সঞ্চয় কত করেছে সেটা কিন্তু এখন তো আমি পাইনি। দেখি পরের লাইনে কি বলেছে কি, হঠাৎ বিপদে পড়ে তিনি বাড়িটি বিক্রি করে
কেনা দামের 5% বেশি পান। কেনা দামের মানে কি, যে টাকা আমি বাড়ি কিনলাম, তাই তো, তার সঞ্চয়ের এক অংশ কী করেছি, আমি বাড়ি কিনে নিয়েছি। যে টাকায় বাড়ি কিনেছি সেই টাকাতে কি বলছে, সে হঠাৎ বিপদ পড়ায় কী করছে, 5% বেশি পান। মানে যে বাড়ির টাকা, মানে বাড়ি যেটা কিনেছিল তার কত পার্সেন্ট, তার 5%। তাহলে 5% মানে কি 5/100, তাকে দিয়ে গুণ করে দেবো। তাহলে আমি কেনা দামের 5% কত পেয়েছে সেটা আমি পেয়ে যাবো। দিয়ে আবার কি বলছে, যদি তিনি বাড়িটি এত টাকা বেশি দামে বিক্রি করতেন, মানে এত টাকা ছিল, আরও এত দামে যদি বিক্রি করি বেশি দামে, তার মানে কি ওর সঙ্গে যোগ করব, তাহলে কত টাকা দামে কেনা দামের ওপর এত পার্সেন্ট বেশি পেতেন, মানে 8% বেশি পেতেন কেনা দামের ওপর। কেনা দাম কত ছিল, আমি এখানে কেনা দাম পেয়ে যাবো, যে তার সঞ্চয়ের এত অংশ কি বাড়ি কিনেছিলাম, তাহলে এই কেনা দামের কত অংশ, আরও 8% কী পেতেন, বেশি পেতেন। তাহলে শর্ত অনুসারে দুটো সমান হয়ে যাবে। ওইখান থেকে আমি এক্সের মানটা বের করব। বোঝা গেল কি বললাম? আবার প্রথম থেকে বলছি, আমি অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা বলছি, বারবার বলছি যে ভালো করে বুঝে নিতে হবে কিন্তু, ঠিক আছে? কোনো প্রবলেম থাকলে সেটা কিন্তু অবশ্যই বলবে। তাহলে আবার বলছি আমি, কি বলেছে, আমাদের গ্রামের সালেম চাচা সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করার পর তার সঞ্চয়ের 1/2 অংশ দিয়ে একটি বাড়ি কেনেন। তাহলে সঞ্চয় কত করেছে সেটা কিন্তু আমাকে বের করতে বলেছে, কারণ সালেম চাচা কত টাকায় বাড়ি কিনেছেন একটা, আর তার সঞ্চয় কত ছিল সেটা বের করতে বলেছে, মানে দুটো আমাকে কিন্তু বের করতে বলেছে। তাহলে সঞ্চয় কত ছিল সেটা যায় না, তাহলে আমি ধরে নিই প্রথমে, যে ধরি সালেম চাচার সঞ্চয়, সালেম চাচার সঞ্চয় কত টাকা, এক্স টাকা। আমি এটা ধরে নিলাম, ঠিক আছে? সালেম চাচার সঞ্চয় কত টাকা ধরলাম, এক্স টাকা। এবার বাড়িটি কিনেছেন কি বলেছে, যে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করার পর তার সঞ্চয়ের 1/2 অংশ দিয়ে একটি বাড়ি কেনেন। তাহলে বাড়ি কেনেন কত টাকা, বাড়ি কেনেন সমান তার সঞ্চয়ের, মানে সঞ্চয় কত ছিল, এক্স করছে, তার সঞ্চয়ের কত অংশ, 1/2 অংশ দিয়ে বাড়ি কেনেন। তাহলে তার সঞ্চয়ের হাফ, এত অংশ, মানে এত এক্সের এত অংশ দিয়ে কী কিনছে, বাড়ি কিনছে। তাহলে কত দাঁড়ালো, x/2 টাকা। এই এত টাকায় কী কিনছে, বাড়ি কিনছে। আচ্ছা, দিয়ে কী বলেছে, হঠাৎ বিপদে পড়ে তিনি বাড়িটি বিক্রি করে কেনা দামের 5% বেশি পান। কেনা দাম ছিল কত, বাড়িটি কিনেছিল কত, x/2, তার 5% বেশি পান, মানে তার সঙ্গে কী করব, তার 5% বলতে এটার সঙ্গে আরও 5% গুণ করব, তবে আমি কি কত টাকা বেশি পেলাম, 5%, সেটা আমি পেয়ে যাব। তাই লিখি যে অতএব দিয়ে যে কেনা দামের 5%, এর মানেটা কি, কেনা দাম ছিল কত বললাম, x/2, তার 5% মানে x/2 × 5/100 এত টাকা। তাহলে দাঁড়াচ্ছে কত, 5x/200 টাকা। এটা আমি পেলাম কেনা দামের 5%। আর কি বলেছে এখানে, আরেকটা লাইন বলছে, যদি তিনি বাড়িটি মানে 3,450 টাকা বেশি দামে বিক্রি করতেন। তাহলে এত টাকা তো পেয়েছিল, তাই তো, আরও কত টাকা বেশি বিক্রি করতেন, তাহলে 3,450 টাকা। তাহলে আমি যেটা আমি পেলাম তার সঙ্গে আমি যদি যোগ করি 3,450, কারণ কি বলেছে, যদি তিনি বাড়িটি এত টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে এত দামে তো ছিলই, তারপর আরও এত টাকা দামে বেশি বিক্রি করতেন, 3,450 টাকা, তবে তো লাভ কত করতো, মানে মোট কত টাকা পেতো, তাহলে কেনা দামের ওপর 8% সে বেশি পেতেন। আচ্ছা, তাহলে কেনা দামের ওপর কত পার্সেন্ট বেশি পেতেন, 8%। এটা আমি বের করি, কেনা দামের 8%, আবার কেনা দামের কত পার্সেন্ট, 8%। কেনা দামের 8% বলতে কী বোঝায়, যে আগে ছিল কত, x/2 কেনা দাম, তার কত পার্সেন্ট, 8%, মানে 8/100 এত টাকা, ঠিক আছে? তাহলে 8x কত টাকা পেলাম, 200 এত টাকা, পাশে কিন্তু একক টাকা। তাহলে কেনা দামের 8% সমান কত পেলাম, x/2 × 8/100 এত টাকা। কোনো ক্যালকুলেশন করবো না, পরে করবো একবারে। তাহলে শর্তানুসারে কী হবে, এবার শর্তানুসারে কী বলতে চাইছে, শর্তানুসারে এটা বলতে চাইছে, প্রথমে দাম ছিল কত বেশি পেয়েছিলাম, 5x/200 এত টাকা ছিল, ঠিক আছে, কেনা দামের উপরে এত টাকা ছিল। তারপরে আরও আমি যদি 3,450 টাকা দিই, ঠিক আছে, 3,450 টাকা যদি বেশি দামে বিক্রি করতেন, যেটা ছিল তার চেয়ে
মানে যে দামটা পেলাম বেশি পেতেন। যদি তিনি বাড়িটি এত টাকা বেশি দামে বিক্রি করতেন, ছিল এত, আরও বেশি দামে কত টাকা, 3,450 টাকায়, তাই তো? তাহলে তার সঙ্গে কী করবো, বেশি দামে বিক্রি করলে মানে যোগ করতে হবে। তাহলে এত টাকা যদি বিক্রি করতেন তবে তিনি কত পেতেন, কেনা দামের ওপর 8%, তাহলে কেনা দামের ওপর 8% কত, মানে 8x/200 এত পেতেন। বোঝা গেল কী বললাম? আচ্ছা, বা এবার আমি এখান থেকে কী করবো, এক্সের মানটা বের করবো। তাহলে এখানে 5x কত ছিল, 200 ছিল, থাকলো এই 8x/200টা এদিকে নিয়ে আসছে, তাহলে মাইনাস হয়ে যাবে, কারণ এর আগের চিহ্ন প্লাস, এদিকে গেলে মাইনাস। 8x/200 সমান এই 3,450-এর আগের চিহ্ন প্লাস, এদিকে গেলে কী হবে, মাইনাস, তাহলে মাইনাস 3,450। এবার আমি লসাগু করবো, তাহলে বা 200 লসাগু হয় 200 কেটে গেলে পরে থাকে 1, মানে 5x মাইনাস 8x সমান মাইনাস 3,450। এবার কী করবো, 5x থেকে 8x বাদ দিব, তাহলে দাঁড়াবে কত, মাইনাস 3x মাইনাস 3x বা হচ্ছে 200 সমান কত আছে, সমান 3,450। এবার আমি এখান থেকে কী করবো, এক্স মাইনাস হবে, এখানে প্রথমে কী আছে, মাইনাস কিন্তু আছে, দুই দিক থেকে মাইনাসগুলো আমি কেটে দিলাম, ঠিক আছে? তাহলে আমি এক্সের মানটা বের করবো, তাহলে এক্স সমান কী হবে, এই যে 3/200টা ছিল এদিক গেলে কী হবে, উল্টে যাবে, তাহলে কত হবে, 3,450টা উপরে থাকবে, আর এটা কি উল্টে যাবে, তাহলে 200 উপরে হবে, আর নিচে কত হবে, 3 হবে। 3 দিয়ে আমি কাটছি এটাকে, 3 একে 3, আবার 3 একে 3, আর 3 পাচ্ছে 15, ঠিক আছে? এটা আমি পেলাম এত টাকা। আচ্ছা, এখানে আমি এক কী বললাম, 1150 টাকাকে 200 দিয়ে গুণ করবো। তাহলে এক কাজ করে আমি 2 দিয়ে গুণ করি, তাহলে বাকিগুলো শূন্য বসিয়ে দেবো। তাহলে 2 দিয়ে গুণ করলে 5 2 10, শূন্য হাত থাকলো 1, 2 একে 2, আর একে 3, আর 2 একে 2, আর বাকি থাকলো কটা, শূন্য, 1 2 3, আর 3টে শূন্য বসিয়ে দেবো। তাহলে আমি এক্সের মানটা পেয়ে গেলাম, মানে আমি যে মোট সঞ্চয়টা সেটা পেয়ে গেলাম কিন্তু। তাহলে অতএব দিয়ে লিখবো, সালেম চাচার সঞ্চয় 2 3 0 4টে শূন্য এত টাকা, ঠিক আছে? 23, মানে 2,30,000 টাকা সঞ্চয় করেছিল। আর কি বলেছিল আমাকে, আরেকটা কি বের করতে বলেছিল, সালেম চাচা কত টাকায় বাড়ি কিনেছিলেন। তা লিখবো, সালেম চাচা বাড়ি কিনেছিলেন, বাড়িটি কিনেছিলেন, তাহলে কথা হয় বাড়িটি সালাম চাচা কত ছিল, এতকে 2 দিয়ে কী করবো, ভাগ করবো, মানে x/2 ছিল, তাই তো? সালাম চাচা যে বাড়িটা কিনেছিল সেটা কত ছিল, x/2 টাকায় কিনেছিল, তাহলে এক্সের মধ্যে পেয়ে গেছি, তাকে 2 দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাবো। তাহলে কত ছিল, 2,30,000, তাহলে 2,30,000 বাই হচ্ছে 2 এত টাকা। তাহলে কত আসছে, 2 দিয়ে কাটলে 2 একে 2, 2 একে 2, 5 2 10, আর 3টে শূন্য এত টাকা। তাহলে সালাম চাচা বাড়িটা কিনেছে এত টাকায়, আর সালাম চাচার সঞ্চয় কত টাকা, 2,30,000 টাকা, ঠিক আছে? বোঝা গেল। 14 নম্বরের যে অঙ্কটা সেটা করব। কি বলছে, গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের জন্য 20 দিনের খাবার মজুদ ছিল। গোপালপুরের একটা আশ্রয় শিবির তৈরি করেছে, সেখানে যে আশ্রয় প্রার্থীরা থাকবে তার জন্য বলছে 20 দিনের খাবার মজুদ ছিল, মানে ওখানে আগে থেকে 20 দিনের খাবার মজুদ করা ছিল। কি বলছে তারপর, 7 দিন পরে আরও 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিল। তাহলে 7 দিন পর, তাহলে 7 দিন পর বলতে কি, 20 দিনের থেকে 7 বিয়োগ করবো, তাহলে মানে 13 দিন। 13 দিন ধরে তো কি খাবারটা তো খাওয়া হয়েছে, তাই না? তাহলে 7 দিনে কি, 13 দিন পর কি হচ্ছে, সে আরও 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে কিন্তু আশ্রয় নিল। তাহলে আশ্রয় প্রার্থী কতজন ছিল সেটা কিন্তু আমি জানি না। দেখি বলছে আশ্রয় নিলে 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায়। তাই যে মানে যতজন এলো, ঠিক আছে, শিবিরে 100 জন আরও আশ্রয়প্রার্থী এলো, তারপর কি বলছে 11 দিনের মাথায়, তারপর 11 দিনের মাথায় কি করছে, ওটা পুরোটাই কিন্তু শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে বলছে প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে আমি ধরে নিই যে আশ্রয় প্রার্থী ছিল কত, সেটা বের করি, তাই না? 14 নম্বর অঙ্কটা করবো আমরা। তাহলে ধরি প্রথমে আশ্রয়
প্রার্থী ছিল এক্স জন। তাহলে প্রথমে কত ছিল আশ্রয় প্রার্থী এক্স জন, তাই তো? আচ্ছা, আমরা ঐকিক নিয়ম যেভাবে পড়েছিলাম মনে আছে আশা করি, সেই ঐকিক নিয়মে কিন্তু আমরা পড়ব। আচ্ছা, এক্স জন আশ্রয় প্রার্থীদের বা এক্স জন আশ্রয় প্রার্থীদের চলে কত? 20 দিন তো খাবার মজুদ ছিল, 7 দিন পর, তাহলে বিয়োগ 7 মানে কত? 13 দিন, তাই তো? একজন যে আশ্রয় প্রার্থী ছিল প্রথমে, সে 13 দিনের জন্য কি ওটা খাবারটা কি খেতে পারে, তাই তো? তাহলে একজন আশ্রয় প্রার্থী চলে কত হবে? কি করব, মানে জোন আর দিন সবসময় কি হয়? ব্যস্ত সম্পর্ক। তাহলে কি হবে? আরও বেশি লাগবে, তাহলে কি করবে? এক্সের সঙ্গে কি করবো? এটা গুণ করে দেবো। তাহলে কত হবে? এখানে 13x হয়ে যাবে, 13x দিন। ঠিক আছে, আমি বারবার বলেছি, মনে রাখবে কথাটা, যে জোন আর দিন থাকলে গুণ করে দেবো। ঠিক আছে, জোন এখানে আছে, এখানে দিন আছে, তাহলে কি করবো? এক্সের সঙ্গে এই 13 গুণ করে দেবো, 13x হয়ে যাবে। এবার কি বলছে? আরও 100 জন পরে কিন্তু এলো। তাহলে এক্স তো ছিল, আরও 100 জন মানে কি প্লাস 100, এতজন এলো, তাই তো? এতজন আশ্রয় প্রার্থী চলে কত হবে? তাহলে 13x ছিল, তাহলে 13xটা উপরে লিখবো, আর বাই, তাহলে এটা কি? এটা কখন কম লাগবে তো কত হবে? তখন x প্লাস কত হবে? 100 হবে। ঠিক আছে, তাহলে প্রথম থেকে আবার বলছি আমি, প্রথমে আশ্রয় প্রার্থী ছিল কতজন? ধরলাম আমি x জন। এবার বলছে x জন আশ্রয় প্রার্থীদের চলে 20 দিনের খাবার কিন্তু মজুদ ছিল। গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের জন্য 20 দিনের কিন্তু খাবার মজুদ ছিল। 7 দিন পরে আরও 100 জন আশ্রয় প্রার্থী এলো। তাহলে 7 দিন পরে মানে কি? মানে কত হবে? 20 দিন ছিল, আরও 7 দিন পর মানে কি 13 দিন, তাই তো? 13 দিনে কি একজন আশ্রয় প্রার্থীদের খাবার চলবে, তাই তো? একজন আশ্রয় প্রার্থীদের খাবার চলবে এই 13 দিন ধরে। আচ্ছা, তারপর একজনে কত হবে? এবার একজনে যখন বের করব তখন কিন্তু বেশি লাগবে, কারণ এখানে যখন এক্স জন আর দিন থাকলে কি হবে? সবসময় এটা মনে রাখবে এভাবে, যে জন আর দিন থাকলে এই এক্সের সঙ্গে 13 গুণ করে দেবো। মানে এক্সের সঙ্গে এখানে এক্সের জায়গায় অন্য কিছু থাকলেও কি করব? এর সঙ্গে এর গুণ করতে হয়। ঠিক আছে, জন আর দিন থাকলে এটা মনে রাখবে। তাহলে এক্স জন কত হবে? 13 দিনের চলে, তাই তো? তাহলে একদিনে কত হবে? একজনের জন্য কত হবে? এক্সের সঙ্গে 13 গুণ করবো, তাতে 13x দিন। এবার আরও কি বলছে? 100 জন আশ্রয় প্রার্থী এলো, তাহলে এক্স প্লাস কত হবে? আরও এক্স তো প্রথমে ছিলই, আরও 100 জন মানে আসলো, মানে কি এক্স প্লাস 100 হয়ে যাবে। এতজন আশ্রয় প্রার্থীদের চলে কত হবে? 13xটা উপর থাকবে, কারণ এটা কী হবে? ভাগ হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? এটা কম লাগবে তখন। এবার শর্ত অনুসারে এটা তো খাবার চলে, তাই তো? তাহলে কত? 13x বাই এক্স প্লাস 100। এবার এটা কি বলেছে? 11 দিন কি করছে? 11 দিন পর সব খাবার শেষ, মানে কি এই যে টোটালটা পেলাম আমি, এটা এই কদিনে কি খাবারটা শেষ হবে, কারণ 100 জন আসার পর তার খাবার বেশি দিন থাকবে না। সেটা কদিন সময় লাগছে? সেটা 11 দিন। তাহলে এটা কদিন সময় লাগবে? সেটা হচ্ছে 11 দিনের সঙ্গে সমান হয়ে যাবে। ঠিক আছে, এবার এখান থেকে ক্যালকুলেশন করে আমি কার মান বের করবো? এক্সের মানটা বের করবো। তাহলে বা 13xটা থাকলো, কারণ এর নিচে কিছু নেই, মানে কত আছে? 1 আছে। 1-এর সঙ্গে যদি 13x গুণ করি তাহলে কত দাঁড়াবে? 13x দাঁড়াবে। আর 11-এর সঙ্গে যদি গুণ করে কত হবে? 11x হবে। আর 11-এর সঙ্গে যদি 100 গুণ করে কত হবে? 1100 হবে। বোঝা গেল? আমি কার মান বের করবো? এক্সের মান। তাহলে এক্সগুলোকে বাম দিকে নিয়ে আসবো, বাকিগুলো সব ডান দিকে তো আছেই। 1100টা তো ডান দিকে আছে, শুধুমাত্র এক্সটাকে আমি বাম দিকে নিয়ে যাবো। তাহলে এখানে অলরেডি ছিল প্রথমে কত? 13x ছিল, এই 11xের আগের জন্য প্লাস, এদিকে গেলে কী হবে? মাইনাস। তাহলে -11x সমান কত হবে? 1100। এবার 13x থেকে যদি আমি 11x বাদ দিই তাহলে দাঁড়াবে কত? 2x সমান কত? 1100। আমি কার মান বের করবো? এক্সের মান। এক্সের সঙ্গে দুইটা কী আকারে আছে? গুণ। এদিকে গেলে কী হবে? ভাগ। তাহলে বা এক্স সমান কত হবে? 1100 বাই হচ্ছে 2 দিয়ে কাটছি আমি, 5 দুগুণা 10, আবার 10 নামলো, 5 দুগুণা 10, আর একটা শূন্য পড়ে আছে, তাহলে শূন্য লিখলাম। তাহলে কত পেলাম? 550 পেলাম। এবার লিখবো তাহলে অতএব দিয়ে প্রথমে আশ্রয় প্রার্থীর প্রথমে কতজন? তাহলে প্রথমে এবারে দেওয়া করে প্রথমে 550 জন আশ্রয় প্রার্থী ছিল। আশ্রয় প্রার্থী ছিল। বোঝা গেল?